যদি এই EF রেখার 3 ভাগের 1 ভাগ হয়, তাহলে ফি বিন্দুটা আপনি এখানেও চিন্তা করতে পারেন আবার এখানেও চিন্তা করতে পারেন, 3 ভাগের যে কোনো 1 ভাগ। তাহলে আগে আমাকে EF রেখার সমীকরণ বের করতে হবে। এটা সরল রেখার ক্ষেত্রে কিন্তু আমাদের এই অংশটা আছে, আপনারা হয়তো জানেন যে সরল রেখায় আমাদের এই তথ্যটা কিন্তু দেওয়া আছে কি করে করতে হয়। আচ্ছা, আগে একটা জিনিস বুঝেন, সরল রেখায় এরকম দেওয়া ছিল যে এরকম একটা রেখা দেওয়া থাকলে যদি এখান থেকে এইটার দূরত্বটা 2 থাকতো এবং এই রেখাটা এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেই বিষয়টা থাকতো, তাহলে আমরা এই সরল রেখার সমীকরণটা বের করতে পারতাম। এটা যদি a বিন্দু হয়, এটা যদি b বিন্দু হয়, তাহলে ab এর রেখাটা হয়ে যেত তখন এইরকম যে x, তখন এটার সমীকরণটা হয়ে যেত x sin আলফা, হ্যাঁ তাহলে হয়েছে x cos আলফা প্লাস y sin আলফা, x cos আলফা, আলফা বলতে এখানে থিটা, প্লাস y sin আলফা, আলফা বলতে থিটা, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু এই দূরত্বটা 2। তাহলে আমরা এখানে যদি 45 ডিগ্রি কোণ দেওয়া আছে, আমি EF রেখাটা বের করতে হবে, তাহলে প্রথমে আমার এই দূরত্বটা জানতে হবে। তাহলে এই দূরত্বটা জানা খুবই সহজ, এটা মূল বিন্দু আর এটা হচ্ছে 2 2 বিন্দু। তাহলে মূল বিন্দু থেকে 2 2 বিন্দুর দূরত্বটা, লম্ব দূরত্বটা, আমরা এটা দূরত্বটা বের করে ফেলি। 2 * x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে আমরা বলতে পারি যে এটা যেহেতু ও, তাহলে বলতে পারি OC সমান 2 2 - 0 হোল স্কয়ার প্লাস 2 - 0 হোল স্কয়ার ইকুয়াল টু এখানে পাচ্ছি 4 + 4, তার মানে √8, যার অর্থ হচ্ছে 2√2। তাহলে আমরা এই দূরত্বটা জানলাম। তাহলে এবার বলতে পারি EF রেখার সমীকরণ, EF রেখার সমীকরণ, এটা কিন্তু বেশিরভাগই সরল রেখার কাজ, তারপর এটা করে দিতে হচ্ছে আমার, মানে এটার উপরে নির্ভর করে বাকি কাজটা করতে হবে। এইজন্য EF রেখার সমীকরণটা হচ্ছে তাহলে x cos আলফা মানে হচ্ছে cos 45 ডিগ্রি প্লাস y sin 45 ডিগ্রি sin 45 ডিগ্রি ইকুয়াল টু এই দূরত্বটা মানে 2√2। আচ্ছা, তাহলে x cos আলফা, cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তার মানে এটা নিচে √2 প্লাস y ভাগ √2 ইকুয়াল টু 2√2। আচ্ছা, এখন আমরা কিন্তু জানি যে খণ্ডিত ফাংশনের সমীকরণটা এইরকম, এখান থেকে এখানে a দূরত্ব হলে এখান থেকে এখানে b দূরত্ব হলে এই সমীকরণটা হচ্ছে x ভাগ a প্লাস y ভাগ b ইকুয়াল টু 1, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক a, 0, এই বিন্দুর স্থানাঙ্ক 0, b। তাহলে আমি এটাকে এই পাশে 1 বানাইতে পারলে এই পাশে কিন্তু 1 বানাইতে হবে, এই পাশে 1 বানাইতে হবে। তাহলে এই 2√2 এটার সাথে এসে গুণ হবে। তাহলে আগে আছে √2, নতুন করে আরো আসছে 2√2, তাহলে √2 দুইটা মিলে √2 স্কয়ার আর সামনে থাকে 2, তাহলে হয়ে যাবে 4। তাহলে x ভাগ 4 প্লাস y ভাগ 4 ইকুয়াল টু 1। তাহলে আমি এই চিত্র থেকে বলতে পারি যে এটা এই অংশের দৈর্ঘ্য 4, এই অংশের দৈর্ঘ্য 4, এটা 4,0, এটা 0,4। এবার কি জানতে চাইছে আমরা একটু সেটা দেখি। আমাকে বলছে যে কোশ্চেনটা আমাকে বলছে P বিন্দু যদি EF রেখার সমত্রিখণ্ডক বিন্দুর একটি হয়, তাহলে এই P বিন্দুটা এই EF রেখার 3 ভাগ করলে তার 1 ভাগ হবে। মানে এই বিন্দুটার এই রেখাটার 3 ভাগে 1 ভাগ, এইদিকে 2 ভাগ, এদিকে আবার এখানে একবার করে এদিকে 1 ভাগ, এদিকে 2 ভাগ। আমার P বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে আমি কিন্তু আপনাকে এই সমীকরণটা বের করে ফেলেছি, অর্থাৎ EF রেখার সমীকরণ যদি চূড়ান্তভাবে বের করে ফেলি। আচ্ছা, ও সাথে সাথে আমি এই বিন্দুর স্থানাঙ্কটা দিয়ে দিই, x এর দিকে 4 একক দিয়েছে এখানে, আর y এর দিকে 4 একক দিয়েছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক 4,0 আর এই বিন্দুর স্থানাঙ্ক 0,4। তাহলে এই দুটো বিষয় আমরা পেয়ে গেলাম। তাহলে এটাকে যদি সরল রেখার আকারে লিখি তাহলে সুন্দর হয় খুব। তো সরল রেখার আকারে লিখলে 4 দিয়ে গুণ করলে হয় x plus y equal to 4, এটা হচ্ছে আমাদের EF রেখাটা। এখন EF রেখাটা আমরা কিন্তু এই বিন্দুর স্থানাঙ্ক জানি, এই বিন্দুর স্থানাঙ্ক জানি, অন্তর্বিভক্তি দিয়ে এটা দুটো খণ্ডর মান বের করব, ওই অংশটা আমি করব না, এটা সরল রেখার কাজ, ওটা তোমরা করে নিবা। এরপরে গ নাম্বার কোশ্চেনটা দেখো, OD সমান 3√2, O থেকে D, এই O এখানে D এখানে, এই পুরো অংশটা কত? পুরো অংশটার মান হচ্ছে কত? আমাদের দেওয়া আছে 3√2, এটার মান দেওয়া আছে 3√2। তাহলে কি বের করতে হবে? বৃত্তের সমীকরণ। দেখো বৃত্তের কেন্দ্রটা কিন্তু 2 2 আছে, কিন্তু ব্যাসার্ধটা দরকার।
এখন বিষয়টা এরকম, এই হচ্ছে ও, এই হচ্ছে ডি। ও থেকে পুরো দূরত্বটা হচ্ছে 3√2, আর এই জায়গায় মাঝে একটা জায়গায় আছে সি। বৃত্তটা এই যে এখান দিয়ে এইভাবে। তাহলে আমরা বিষয়টা কি এইরকম নির্ণয় করতে পারি, যদি ও থেকে সি এর মান জানি, ও থেকে সি মানে ও ডি থেকে যদি ও সি বিয়োগ করি তাহলে মানে সিডি পাই, যেটার নাম হচ্ছে ব্যাসার্ধ। তার মানে আমি ও সি এর মানটা কিন্তু আগেই বের করছি খ নম্বরে, তাহলে আমার আর কোনো সমস্যা নেই। তাহলে ঘ নম্বর করতে আমার খুব সহজ হবে। তাহলে এই কাজটুকু ছিল খ এর জন্য। এবার গ এর কাজটা আমি করতেছি, ঘ বাকি অংশ তোমরা করে নিবা। গ নাম্বারটা একটু দেখি। গ নম্বরে কি এটাই বলছে? হ্যাঁ, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে হ্যাঁ ওটি সমান 3 হলে ওকে। তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে আমরা লিখি যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেওয়া আছে ওডি সমান, ওটা লিখে দিই 3√3। হ্যাঁ, ব্যাসার্ধ আমরা এটাকে সিডি বলতে পারি ব্যাসার্ধ, কারণ কেন্দ্র হচ্ছে সি আর এ পর্যন্ত ডি, এটা হচ্ছে ব্যাসার্ধ। সিডি বের করতে গেলে ওডি বিয়োগ ওসি, তাহলে ওডি এর মান হচ্ছে 3√2 আর ওসি এর মান হচ্ছে কত 2√2। তার মানে তিনটা √2 থেকে দুইটা √2 বিয়োগ দিলে একটা √2 থাকে। তাহলে কেন্দ্র পাই গেলাম, ব্যাসার্ধ পাই গেলাম। তাহলে 2 কেন্দ্র এবং √2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ x - 2 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার ইকুয়াল টু √2 স্কয়ার। তার মানে হচ্ছে x স্কয়ার প্লাস 4x প্লাস 4 y স্কয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 2। তার মানে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 4y, আর এই 4 কত 8, আর এই 2 এই পাশে যদি নিয়ে আসি তাহলে হবে প্লাস 6 ইকুয়াল টু 0। এটি হচ্ছে বৃত্তের সমীকরণ। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 38 নম্বর কোশ্চেনটা। রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড 2018 ক নম্বর কোশ্চেন। এই উদ্দীপক দেওয়া আছে, ক নম্বর কোশ্চেন বলছে আমাকে এসি জ্যা এর সমীকরণ। তাহলে এসি জ্যা এর সমীকরণ নরমালি সরল রেখার সমীকরণ, y - y1 ভাগ y1 - y2 * x - x1 ভাগ x1 - x2। এই এসি বিন্দু দিয়ে তোমরা করে ফেলবা। খ নম্বর কোশ্চেন, খ নম্বর কোশ্চেন হচ্ছে উদ্দীপকের বৃত্তের সমীকরণ। তাহলে আমরা মনে করি বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। দেখো এই বৃত্তটা তিনটা বিন্দু দিয়ে যায়, সেই তিনটা বিন্দু দিয়ে দেওয়া আছে। তাহলে আমি একবার এই বৃত্তের মধ্যে বি বিন্দু বসাবো, একবার এ বিন্দু বসাবো, একবার সি বিন্দু বসাবো, জিএফসি পাবো। জিএফসি বিশিষ্ট তিনটা সমীকরণ পাবো, যোগ বিয়োগ করে জিএফসি এর মান এনে এখানে বসিয়ে দেব, বৃত্তের সমীকরণটা শেষ। যদি কেউ হঠাৎ করে এই ভিডিও দেখো, আমি আগের তিনটা ভিডিও কিন্তু এগুলো করাই দিয়েছি এবং বলছি যে পরবর্তীতে আর করাবো না, ঠিক আছে। গ নম্বর কোশ্চেনটা দেখো। তাহলে গ নম্বর কোশ্চেনে বলছে যে সি বিন্দু হতে, এমন বলে না সি বিন্দুতে বৃত্তের স্পর্শ থাকতে, এমন বলে না। সি বিন্দু হতে অপর একটা বৃত্ত দেয়, ওই বৃত্তের স্পর্শকের সমীকরণ, ওই বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে খ নম্বরের পুরো রেজাল্ট হবে এরকম। খ নম্বরের পর রেজাল্ট আমি দিয়ে দিচ্ছি যে 2x² + 2y² + 8x - 23y - 118 = 0। এটা হচ্ছে। এখন গ নম্বরে বলছে সি বিন্দু হতে নতুন একটা বৃত্ত দেওয়া আছে। তাহলে কোশ্চেনটা আমি একটু লিখে দিই। নতুন যে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে গতে, সেই বৃত্তের সমীকরণটা হচ্ছে এরকম যে x² + y² x² + y² - 6x - 8y + 9 = 0। মানে কোশ্চেনটা এরকম যে সি বিন্দু হতে এত বৃত্তের স্পর্শকের সমীকরণ। এটা নির্ণয় করতে বলছে। এইটুকু প্রশ্ন, সি বিন্দু হতে এত বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে দেখেন এখানে আমরা কিন্তু আগে স্পর্শকের সমীকরণ নির্ণয় করছিলাম, সেখানে কিন্তু একটা রেখা দেয়া থাকতো, সেই রেখাটা লম্ব হতো, কিন্তু এখানে সেটাই দেওয়া নেই। এজন্যই আমাদের এই কোশ্চেনটা একটু ব্যতিক্রম ভাবে করতে হবে, একটু কঠিন হয়ে গেল।
তো বেশি কঠিন না। তো আমি ধরি যে এই বৃত্তটা প্রথমত কেন্দ্র আর ব্যাসার্ধ একটু নির্ণয় করে ফেলি। তো x² + y² - 6x - 8y + 9 = 0। এর কেন্দ্র হচ্ছে -2 দিয়ে x এর সহগকে ভাগ করলে আমি পাচ্ছি এখানে 3, এটা কি পাচ্ছি 4, আর ব্যাসার্ধ √g² + f² - c, তার মানে 4 পাচ্ছি ব্যাসার্ধ। এটুকু আমি একটু আইডেন্টিফাই করে রাখলাম। এবার আমার এই কেন্দ্র বিশিষ্ট এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের স্পর্শক আঁকতে পারতাম খুব সহজে আগের মতো করে, যদি একটা রেখা দেওয়া থাকতো, রেখার উপরে স্পর্শকগুলো লম্ব হতো। এই কথাটা বলা নেই, এজন্য একটু কঠিন হয়ে গেছে। তাহলে আমি ধরি স্পর্শকের সমীকরণ নরমালি সরলরেখার আদর্শ সমীকরণটা ধরি y = mx + c। আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন, যদি বিষয়টা এমন হয় যে আমি যে বৃত্তটা নির্ণয় করতেছি বা যে বৃত্তটা দেওয়া আছে প্রশ্নে, তার কেন্দ্র হচ্ছে এরকম 3 আর 4 আর তার ব্যাসার্ধ 4। আচ্ছা, সি বিন্দুটা কত দেওয়া আছে? -3 এবং 4। ধরলাম সি বিন্দুটা এই জায়গায় -3 4। এখন এই সি বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শক আঁকতে হবে, সি বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শক আঁকতে হবে এরকম। ওকে, সি বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকতে হবে। তাহলে আমি এইটাই ধরেছি কিন্তু এই স্পর্শকটা। এখন এই স্পর্শকটা কি সি বিন্দু দিয়ে যায় কখনো? হ্যাঁ, স্পর্শকটা সি বিন্দুগামী, কারণ সি বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকতে হবে। তাহলে স্পর্শকের রেখা যদি এইটা হয় আর এটা তো অবশ্যই সি বিন্দু দিয়ে যায়, তাহলে স্পর্শকটা যেহেতু সি বিন্দু দিয়ে যায়, এর মধ্যে সি বিন্দুটা বসানো যাবে। তাহলে আমি এটার মধ্যে সি বিন্দুটা বসিয়ে দেই। আচ্ছা, আর যেহেতু স্পর্শক সি বিন্দুগামী, সেহেতু আমরা বলতে পারি এটার মধ্যে x এর y এর জায়গায় 4, x এর জায়গায় -3m + c। ওকে, তাহলে এখান থেকে আমরা c এর মান কি পাচ্ছি? যে 4 + 3m = c। তো এই c এর মানটা এখানে বসায় দেই, অতএব y = mx + c এর পরিবর্তে 4 + 3m। তাহলে সবগুলো যদি আমি এক পাশে এনে একটু সাজিয়ে লিখি, ধরলাম এগুলো এরকম থাকলো mx - y + 4 + 3m = 0। এই হচ্ছে x এর পার্ট, এই হচ্ছে y এর পার্ট, এই হচ্ছে ধ্রুব সংখ্যাটা। আচ্ছা, এবার শুনুন, আগেও আমরা বলেছিলাম, আগেগুলো তো যেভাবে করেছিলাম যে কেন্দ্র থেকে এই বৃত্তের মানে এই স্পর্শকের লম্ব দূরত্বটা বের করব, আর সেই লম্ব দূরত্বটা ব্যাসার্ধের সমান। এই বৃত্তের ব্যাসার্ধটা কিন্তু 4, আমরা আগেই জেনেছি। তাহলে আমরা এই বিন্দু থেকে স্পর্শকের লম্ব দূরত্ব নির্ণয় করব। তাহলে আমরা বলি 3 4 বিন্দু হতে স্পর্শকের লম্ব দূরত্ব, 3 4 বিন্দু হতে স্পর্শকের লম্ব দূরত্ব। x এর জায়গায় 3, তার মানে হচ্ছে 3m - y এর জায়গায় যদি 4 বসাই, আমাদের লম্ব দূরত্ব নির্ণয়ের যে সিস্টেম, আমরা এই পুরো রেখাটাই বসাবো, কিন্তু x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান +4 + 3m, উপরে মডুলাস থাকবে √x এর সহগ স্কয়ার + y এর সহগ স্কয়ার। x এর সহগ হইছে m আর y এর সহগ হইছে -1 -1 এর স্কয়ার দিলে +1। এইটাই ব্যাসার্ধ, যেটার মান হচ্ছে 4। আগের কোশ্চেনের সাথে এই কোশ্চেনে শুধু এই পার্টটাই ডিসটেন্স, আর কিছুই না। এবার স্বাভাবিক আমরা করতে থাকবো, হিসাব নিকেশ করলে যা পাবো সেটাই আমাদের হয়ে যাবে। তাহলে এখানে আমরা 3m এবং 3m মানে 6m, আর এই 4 কাটা, তাহলে মডুলাস 6m = 4 × √1 + m²। ওকে, তাহলে আমরা যদি মডুলাসটা উঠিয়ে দেই এখান থেকে, তাহলে মডুলাসটা উঠিয়ে দিলে আমরা পাচ্ছি, অথবা যদি বর্গ এখানে রুট আছে, তাহলে মডুলাসের কারণে যে প্লাস মাইনাস আসবে সেটাও আর থাকবে না। তাহলে 6m, অর্থাৎ 6m না, 36m² = 16 1 + m²। তাহলে সবগুলোকে একপাশে নিয়ে একটু হিসাব নিকেশ করা শুরু করে দেই। তাহলে বিষয়টা হচ্ছে 36m² - 16 - 16m²। সবগুলো একপাশে নিয়ে আসলাম। তাহলে এই পাশে থাকে 36 থেকে শুরু করে 20m² = এই পাশে 16, 4 দ্বারা ভাগ করলে m² = 4/5। একসাথে এভাবে নিয়ে আসলাম, তাহলে আমরা m এর মান পাচ্ছি, স্কয়ারটা ওই পাশে গেলে √m²
মানে +-√4/5 এর মানে হচ্ছে +-2/√5। ওকে, আচ্ছা এটা হচ্ছে m এর মান। তাহলে m এর মান যদি আমি বসাই দিতে পারি তাহলে আমার স্পর্শকের সমীকরণটা হয়ে গেল। m এর মান আমি এই যে জায়গাগুলোতে বসাই দিব। আচ্ছা m এর দুইটা মান পাইছি, তাহলে আমরা দুইটা মানই বসিয়ে দেব। ওকে, তাহলে আমরা এটাই কিন্তু আমাদের মূল স্পর্শক রেখা। হ্যাঁ, এই রেখার মধ্যে বসিয়ে দেব। তাহলে নির্ণয় স্পর্শক হবে m, যদি পজিটিভ মানটা নেই তাহলে 2/√5 x - y +4 +3 2/√5 = 0। সবাই এটা √5 দিয়ে গুণ দিলে 2x - √5y + 4√5 + 6 = 0। আবার যদি মাইনাস মানটা বসাই -2/√5 x - y +4 +3 -2/√5 = 0। তার মানে হচ্ছে -2x - √5y +√5 মানে 4√5, আর এখানে থাকতেছে -6 = 0। মাইনাস যেহেতু বেশি সংখ্যা আছে একটা মাইনাসে গুণ করে দেই, 2x +√5y -4√5 + 6 = 0। এই হচ্ছে আমাদের স্পর্শক রেখা দুটার সমীকরণ। এরপরে আমরা যেটা করব, এরপরে আমাদের কোশ্চেন হচ্ছে, হ্যাঁ এরপরে হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2017। কত? ঢাকা বোর্ড 2017। ঢাকা বোর্ড 2017, 18 সাল শেষ। ঢাকা বোর্ড 2017। ওকে, ঢাকা বোর্ড 2017 কোশ্চেনটা আমরা মনে হয় আমাদের মোটেই করা লাগবে না। আমি সেই চিত্রটা এখানে আঁকি, নতুন করে আর এটা মোছাও লাগবে না, এটা আমি বলে দিলেই হবে। তার পরের অংশটা, পরের চিত্রটা হচ্ছে কি করানো লাগবে। ঢাকা বোর্ড 2018 তে কি আছে, এই রকম ভাবে একটা বৃত্ত দেওয়া আছে, যেটা এখান দিয়ে যদি স্পর্শ করে এটা থেকে কিছু অংশ ছেদ করেছে, আর যদি বৃত্ত হয়নি এটা ঠিক সুন্দর করে আঁকি একটু। এই হচ্ছে বৃত্ত, এখানে শুধু স্পর্শ করছে, এখান থেকে কিছু অংশ ছেদ করছে। এই বিন্দুটাকে আমরা a বলেছি, এই বিন্দুটাকে আমরা b বলেছি, আর এই খণ্ডিত অংশের মান 8 দেওয়া আছে, আর এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক 0, -3 দেওয়া আছে। এখন আমাদেরকে বলতে চাচ্ছে যে এই এক নং বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে, এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে মনে করি বৃত্তের সমীকরণ কি, x² + y² + 2gx + 2fy = 0। তাহলে আমরা এটা ধরে নেব, মনে করি বৃত্তের সমীকরণ এইটা। এখন কি কি শর্ত আছে দেখেন, বৃত্তটা কোন অক্ষকে স্পর্শ করে? বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে। x অক্ষকে স্পর্শ করলে g² = c, y অক্ষকে স্পর্শ করলে f² = c। এই একটা শর্ত পেয়ে গেলে। আবার বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায়? এত বিন্দু দিয়ে যায়। x এর মান 0 বসিয়ে দিলে y এর পার্টই থাকে। ওকে, এরপরে দেখেন y এর পার্ট থাকলে একটু যদি আমি এখানে দেখাই দিই, যদি এখানে x এর মান 0, এই x এর মান 0, তাহলে y² + 2fy fy, এবং y বলতে y এর জায়গায় তো আমার -3 বসবে, তাহলে এটা হবে -6x। করে দিই ছোট করে, না হলে আবার একটু বেশি এলোমেলো হয়ে যাবে। এই পার্টটা একটু করে দেই। তাহলে এখানে মনে করি বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে এই বৃত্তের সমীকরণটা y অক্ষকে স্পর্শ করছে, তার মানে f² = c একটা শর্ত এই বিন্দু দিয়ে যায়। এই বিন্দু দিয়ে যদি যায় x এর মান 0, y এর মান -3, তার মানে এখানে হচ্ছে 9। y এর মান, x এর মান 0, তাহলে y এর মান হচ্ছে -3 -6f। c এর পরিবর্তে যদি f² বসাই = 0, তাহলে এখান থেকে কি f এর দুটো মান বের হবে? f এর দুটো মান বের হবে, সেই f এর দুটো মান আমি এখানে বসায়া তাহলে c এরও দুটো মান পাবো। ওকে, f এর দুটো মান বের হবে, c এর মান পাবো। তাহলে f এর মানগুলো যদি আমি পেয়ে যাই, এবার আমরা কি এর মান লাগে? g এর মান। দেখো তাহলে f এর মান দিলে কি আসে, আমি একটু এখানে দেখে বলে দেই f এর মান কত আসে। এখান থেকে লসাগু করে f এর দুটো মান আসে, f দুটো না, এর একটা মানই থাকে আলটিমেটলি, f এর দুটো মান একই রকম 3 আসে। এরপর দেখেন এই বৃত্তটা x অক্ষের খণ্ডিত অংশে 2√g² - c, এটা = 8।
তাহলে দেখেন এই 2 এই পাশে গেলে ভাগ হলো 4, যদি আমি বর্গ করি 16, তার মানে g স্কয়ার মাইনাস c ইকুয়াল টু 16। c যদি ওই পাশে যায়, c ওই পাশে গেলে প্লাস c, এবং c এর মান একটু আগে আমরা যেহেতু f এর মান 3, তাহলে এটারে 3 স্কয়ার করলে কত 9, c এর মান কিন্তু 9, এই তো c এর মান 9। তাহলে এবার 25 g ইকুয়াল টু √25, তার মানে হচ্ছে 5, g এর মান 5, ওই তো আমি বসাই হয়ে যাবে। আচ্ছা যারা এটা কেউ বুঝবেন না যদি আগে তো আমার ভিডিওগুলো না দেখেন, আমি বারবার বলি আমার ভিডিও আপনার দেখার দরকার নেই, যদি দেখতে হয় তাহলে প্রথম থেকে দেখবেন, না হলে আপনি একটা দেখে মোটেই ভালো লাগবে না, শুধু শুধু আপনার কাছে মনে হবে এটি অযথা করা। এবার দেখেন গ নাম্বার কোশ্চেন, ঢাকা বোর্ড 17 গ নাম্বারে কি বলছে, গ নাম্বারে বলছে এই তো বৃত্তটা আছে, এই বৃত্তের আরেকটা রেখা দেওয়া আছে, খেয়াল করেন যে এই বৃত্তের যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করছি, এই বৃত্তের সমীকরণটা দুটো স্পর্শক সমীকরণ নির্ণয় করি যার দুই গুণ রেখার লম্ব। ঢাকা বোর্ড 2019-এ করাইছে এবং তারপরে আরো একবার করাইছি, আর করাবো না।